নমস্কার। আগামীকাল দুপুরে আগরতলায় অনিয়মিত কর্মচারীরা মিছিল করবে। তারপর তারা মহাকরণ অভিযানে যাবেন এবং সেদিক থেকে পুলিশ প্রশাসন সূত্রে খবর তাদেরকে সার্কিট হাউস এলাকায় আটকে দেওয়া হবে। হয়তো সেখানে তারা পথসভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে তাদের বক্তব্যের কথা তুলে ধরবেন। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফে ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনে বিস্তৃত জানানো হয়েছে যে 6 দফা দাবিতে তারা তাদের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিল, তার মধ্যে অবশ্যই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে চলতি বছরের শুরুতেই তারা তাদের কর্মসূচি শুরু করেছিল, বেশি দিন হয়নি সংগঠনের জন্ম। এবং এ রাজ্যে যখন তারা রাজধানীর বুকে কর্মসূচি সংগঠিত করেছিল তখনই তারা তাদের বক্তব্যে অনড় ছিল যে এই দাবি পূরণে তারা সরকারের কাছে যাবে দাবি পূরণের আশায়। এবং সেই দাবি পূরণের আশায় তারা ইতিমধ্যে মুখ্য সচিবের উদ্দেশ্যে 8 জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন দিয়েছেন কিংবা স্মারকলিপি দিয়েছেন। তার পাশাপাশি তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরতে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে বারবার বলেছেন যে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করো। এবং 2018 সালের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতির মোতাবেক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জোরালো দাবি সেখানে করা হয়েছে। রাজ্যের 8টি জেলায় তারা ডেপুটেশন দিয়েছে, প্রত্যেক জায়গায় তারা মিছিল কর্মসূচি সংগঠিত করেছে। রাজধানীর বুকে গতকাল আগরতলায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। সেই বক্তব্যে রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা এই মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন বলেছেন যে প্রেক্ষাপটে তারা তাদের বিষয়বস্তু উপস্থাপন করেছেন সেটা অবশ্যই ন্যায্য দাবি, অর্থাৎ সেটা তাদের অধিকার। রাজ্যের একাধিক জায়গায় যখন তারা তাদের কর্মসূচির কথা তুলে ধরেছেন বা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কথা যখন বলছিলেন তখন তারা তাদের বক্তব্যে বিষয়গুলো উপস্থাপন করেছিলেন। সংগঠনের অন্যান্য নেতৃত্বদের নিয়ে সেখানে সাংবাদিক সম্মেলনে বিষয়বস্তু উপস্থাপন করা হয়। রাজ্যের 8 জেলায় সেখানে ডেপুটেশন দেওয়া, কর্মসূচিতে অংশগ্রহণ করা, তারপর সেখানে প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের কাছে দেওয়া ইত্যাদির পাশাপাশি সাংবাদিক সম্মেলনে দেওয়া বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরব এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলো শুনছেন অবশ্যই রেকর্ড করা বক্তব্য শুনবেন। সেদিক থেকে অনিয়মিত কর্মচারীদের প্রতিশ্রুতি মোতাবেক নিয়মিতকরণের দাবি সরকার মানবে কিনা সে বিষয়ে মতামত দেবেন। আমরা বক্তব্য শুনব। মাননীয় ডিএম এর কাছে আমাদের ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আমাদের 7 দফা এক ডেপুটেশন প্রদান করা হবে। আমাদের আগামী 4 তারিখ, জুলাই মাসের 4 তারিখ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা ডেপুটেশন প্রদান করব। সেই উপলক্ষে নমস্কার। গত 7 বছর ধরে এই অনিয়মিত কর্মচারীদের কি অবস্থা, ওদের 7 বছর আগে ওদেরকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল আপনি সব হয়ে যাবে, ওদেরকে আন্দোলন করতে হবে না। তাহলে আগামী 4 জুলাই কেন আন্দোলন করা হচ্ছে? ওদের কথাও কাজে মিল নেই কেন? ওদের পাশে তো এখন দেখছি এই বিরোধী সিপিআইএম ওরাও কথা বলছে না ওদের জন্য। একমাত্র আমাদের মাননীয় অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন ওদের পাশে রয়েছে। এই অল্প বেতন দিয়ে ওদের সংসার চালানো তো খুব কষ্ট হচ্ছে, এটা তো দুঃখটা বুঝে না এই রাজ্য সরকার। আর ছেলে মেয়েদের কি পড়াশোনা করাবে দূরের কথা, সেই 10-12 হাজার টাকা দিয়ে। ওদের 10 বছর হলে নিয়মিত অটোমেটিক হয়ে যেত। এই সরকারটা আসার পর নিয়মিতকরণ বন্ধ করে দিয়েছে। কি অবস্থা ওদের! খালি রেগুলার কর্মচারী যে 6 মাস পর করে ডিএ নিয়ে কথা বলে, ও তেলের মাথার তেল নিচ্ছে, আর ওদের মাথার তেল নিয়ে ওদের ব্যাপারে কি কথা বলে না। এই একমাত্র আমাদের পুরুষোত্তম রায় বর্মন, তারকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি অনিয়মিত কর্মচারীদের পাশে রয়েছে। আগামী দিনে ওনার জন্য অনিয়মিত কর্মচারীরা রয়েছে, 20,000 অনিয়মিত কর্মচারী, তাদের পরিবার রয়েছে। আর ওদের কপালে দুঃখ হয়েছে এই পাটপার ঝামেলা পার্টির কপালে দুঃখ হয়েছে 28 বিধানসভায় যদি অনিয়মিত কর্মচারীদের নিয়মিত না করে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পক্ষে প্রথমে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমি ধর্মনগর থেকে একজন অনিয়মিত কর্মচারী বলছি। হ্যাঁ, উত্তর ত্রিপুরা থেকে। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আমাদের যে বর্তমান অনিয়মিত কর্মচারীর যে পরিস্থিতি, তা একটা ভয়ানক পরিস্থিতি। বিগত সরকারের আমলে, অর্থাৎ সিপিএম এর সরকারের আমলে অনিয়মিত কর্মচারীদের 10%
বছর পূর্ণ হলে নিয়মিত করা হতো। তার সাপেক্ষে আমরা 2017 সালে জীবিতে একটা আন্দোলন করেছিলাম যে আমরা 10 বছর থেকে কমিয়ে 7 বছরে আনার জন্য তৎকালীন বামপন্থী সরকারের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে তখনকার মাননীয় বিজেপি রাজ্য সভাপতি মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয় আমাদের আন্দোলনে গিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি বিজেপিতে 18 বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে 6 মাসের মধ্যে নিয়মিত করা হবে। 18তে আমরা সবাই বিজেপির জন্য কাজ করলাম, নতুন সরকার আসার জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হলাম, সরকার প্রতিষ্ঠিত হলো। 2018 সালের 31শে জুলাই অনিয়মিত কর্মচারীদের রেগুলাইজেশন বন্ধ করে দেওয়া হলো। 6 মাসে দূরের কথা, আজকে 7টি বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত অনিয়মিত কর্মচারী একজন কর্মচারীও নিয়মিত করা হলো না। কিন্তু বিগত সরকারের আমলে ছিল। আমরা দরকার নেই যে 6 মাসের মধ্যে রেগুলার করা, কিন্তু আমাদের যদি সেই স্কিমটা যদি বন্ধ করা না হতো তাহলে আমরা যাদের 10 বছর হয়েছে তারা অটোমেটিকলি রেগুলার হয়ে যেত। আজকে যে এই 7টা বছরে অনেক অনিয়মিত কর্মচারী, কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 17 বছর এইভাবে জমে রয়েছে। যেহেতু রেগুলাইজেশন বন্ধ করে রাখা, অর্থাৎ সব অনিয়মিত কর্মচারী রেগুলাইজেশন মানে একত্রিত ভাবে জমা হয়ে গেছে, মানে রেগুলার করা হলো না। আমাদের সরকারি এটাই দাবি যে 6 মাস তো বলেছিলেন, ঠিক আছে, আমরা 6 মাসের জায়গায় 7টি বছর পেরিয়ে গেছে। আমরা সরকারের কাছে এটাই বিনম্র অনুরোধ, আমাদের যে পুরাতন স্কিম যে 10 বছরের রেগুলার সেই স্কিমটাই যাতে চালু করে। আমরা বর্তমান সরকার সবকা বিশ্বাস বা সবের প্রতি ন্যায় করার একটা অঙ্গীকারবদ্ধ সরকার। আমরা সরকারের কাছে দাবি রাখি, আমাদের কালকের আন্দোলন সরকারের কোনো বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, আমাদের দাবি ন্যায্য দাবি। আমরা বিগত সরকারের আমলে দেখেছি অনেক অনিয়মিত কর্মচারী রেগুলার হয়েছে, আমাদের ডিপার্টমেন্টেই আছে যে 15 বছর 10 বছর করার পর রেগুলার হয়েছে। পলিসি ছিল, কেন পলিসিটা বন্ধ করা হলো? এই অনিয়মিত কর্মচারী কি এই রাজ্যের মানুষ নাই? এই অনিয়মিত কর্মচারীকে এই সরকারকে প্রতিষ্ঠিত করতে কোনো ভোট প্রদান করেনি, তাহলে অনিয়মিত কর্মচারীদের কেন বিমাতৃসুলভ আচরণ করা হলো? একটা রেগুলার কর্মচারী অনেক টাকা বেতন পায়, তাদের সংসার চলে যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তাদের কোন। আপনারা প্রত্যেককে জানেন যে যারা অনিয়মিত কর্মচারী যারা আছেন, বিভিন্ন দপ্তরে যারা আছেন, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর অধীনস্থ বিভিন্ন হাসপাতালগুলোতে আছেন, তারা অবশ্যই তাদের বক্তব্যে বিষয়গুলো উল্লেখ করেছে। যে প্রেক্ষাপটে তারা তাদের দাবির কথা বলছিলেন, যে প্রেক্ষাপটে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরছিলেন, সেখানে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি বোধ হয় এখন সরকারের আন্তরিকতার উপর নির্ভর করছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যালো, আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আপনারা স্ক্রিনে আজকে যা দেখলাম, আপনার টিভি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। অনিয়মিত কর্মচারীদের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। আর ধন্যবাদ জানাই মাননীয় পুরুষোত্তম রায় বর্মনকে। আমরা দেখছিলাম 2017 সালে একজন লম্পট আইছিল আমাদের ত্রিপুরা রাজ্যে, বিভিন্ন আশা ভরসা দিছিল অনিয়মিত কর্মচারীরা, সমস্ত কর্মচারীরা 7ম বেতন কমিশনের আশা, অনিয়মিত কর্মচারীরা সবাইকে নিয়মিত করা, ফিক্সড কোনো নাম থাকবে না কোনো কর্মচারী, সমস্ত কর্মচারী দেওয়া হবে বা রেগুলার স্কেলে দেওয়া হবে। এই ধরনের একটা লম্পট আলাপ করছিল আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর আসতে ছিল একজন সুনীল দেওধর। এই কইরা মানুষকে হয়ে বিভ্রান্ত কইরা আমরাও জনগণ, ত্রিপুরার জনগণ বিভ্রান্ত হইয়া তাদের কথায় আমরা কিন্তু বিজেপি সরকারকে ত্রিপুরাতে প্রতিষ্ঠা করেছি। কিন্তু প্রতিষ্ঠা করার পরে দেখা গেল সাধারণ মানুষের সমস্ত আশা ভঙ্গ করে দিল। অনিয়মিত কর্মচারীরা যে নিয়মিত করার একটা স্কিম ছিল, সেই স্কিমটা বাতিল করে দিল। তো মানুষের সাথে এলো এটা প্রতারণা। এই ধরনের লম্পটটা যদি ত্রিপুরার যে আছে, আমরা ত্রিপুরার জনগণকে বলবো অন্তত এই ধরনের লম্পট যারা আসবে তারা যাতে ঢাকা দিয়া সমস্ত জনগণ ত্রিপুরা থেকে তাড়াইয়া যায়। কারণ তারা ত্রিপুরার কল্যাণের জন্য আসে না, ত্রিপুরার সর্বনাশের জন্য আসে। কারণ
হয়েছিল সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিস্মাস। আসলে বিস্মাস নয়, ত্রিপুরার সর্বনাশ। এই সরকারটা ত্রিপুরার সর্বনাশের জন্য আছে, যিনি বিকাশের জন্য আছে না। এতটুকু আমরা বলবো, এই সমস্ত কর্মচারীরা অবিলম্বে যাতে রেগুলার করে দেয়, এতটুকুই বলবো। তো সেই উপলক্ষে আমরা রাজ্যের যে 8 ডিএম আছেন, 8 ডিস্ট্রিক্টের ডিএম এর নিকট আমরা ডেপুটেশন প্রদান করব। আমাদের যে দাবিগুলি আছে, দাবিগুলি যাতে পূরণের লক্ষ্যে সরকারের নিকট যাতে ডিএম এর তরফে থেকে যাতে করা হয়, আবেদন করা হয়। মূলত কি কি দাবি? আমাদের দাবি আছে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে, নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করতে হবে। এর সকল অনিয়মিত কর্মচারীরা অবসরে চলে গেছেন বা চাকরিরত অবস্থায় যারা মারা গিয়েছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবং যে সকল অনিয়মিত কর্মচারী আছে যারা অর্থ দপ্তরের অনুমোদনহীন, যারা তাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিয়ে, নমস্কার, কে বলছেন? অনুমোদন স্বীকৃতি দিয়ে তারা হয় ডিআরডব্লিউ। নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে যে আপনাদের টপিক দেখছি, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, প্রতিশ্রুতি গাল করা, হ্যাঁ, প্রশ্নগুলো চিহ্নে আছে, বাস্তবায়ন করবে। দেখুন, এই যে অনিয়মিত কর্মচারী যেমন আছে অঙ্গনওয়াড়ি কর্মীরা, হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে যেমন হেল্পার আছে, অঙ্গনওয়াড়ি দিদিমণি আছে, তারপর যে পাম্প অপারেটররা, আর যে পাম্প অপারেটররা, কলেজে যে লেকচারার, প্রফেসররা, তাদেরকে আজকে এই মন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছে, কালকে তমুক মন্ত্রী প্রতিশ্রুতি দিচ্ছে, কালকে অমুক নেতা প্রতিশ্রুতি দিচ্ছে, কালকে অমুক মন্ডলের নেতা প্রতিশ্রুতি দিচ্ছে, তো বাস্তবায়ন কিছুই হচ্ছে না। আচ্ছা, এই যে অঙ্গনওয়াড়ির কর্মীরা, আশা কর্মীরা, হ্যাঁ, এই যে সকাল থেকে তাদের পরিশ্রম শুরু হয়, এখন নতুন সময়সীমা বেঁধে দিয়েছে সকাল 7টা থেকে দুপুর 1টা, প্রায় এখানে 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রায় 6 ঘন্টা 6 ঘন্টা সময়, 5 ঘন্টার 6 ঘন্টা সময় কাজ করে, 5 ঘন্টা 6 ঘন্টা সময় কাজ করে শিক্ষকরা যদি বেতন পায় 50,000 60,000 কেউ আবার উপরস্থ কেউ যায়, তাহলে অঙ্গনওয়াড়ি দিদিমণিরা কেন এত স্বল্প বেতনে চাকরি করবে? তাদের বেতন কেন হবে 9,000? তাদের বেতন কেন হবে 10,000? হাইকোর্টে বিল ট্রাই দিল, হাইকোর্ট রায় দিল, গুজরাটের একটা কেস দিয়ে দেখলাম সুপ্রিম কোর্ট রায় দিল, তাদের চাকরিটা তো সেন্ট্রালের চাকরি, তাদের চাকরিটা তো সেন্ট্রালের চাকরি। সেন্ট্রালের চাকরিতে যদি পোস্ট অফিসের কর্মচারীদের বেতন একরকম হয়, তা যদি সেন্ট্রালের বিভিন্ন কর্মচারীদের বেতন একরকম হয়, তাহলে অঙ্গনওয়াড়ি দিদিদের বেতন কেন এক হবে না বা কাছাকাছি হবে না? আমি অনেক অঙ্গনওয়াড়ি দিদিমণিদের সাথে কথা বলে দেখেছি, তাদের লোন আনতে পারতাম। এই যে বাড়ি বাড়ি গিয়ে কার কে সন্তান সম্ভব, কার শিশু অন্নপ্রাশন করবে, দেশ থেকে শুরু করে কার শিশু স্কুলে ভর্তি হচ্ছে না, কার কি, এই যে পুরো অঞ্চল জুড়ে তাদেরকে সকাল থেকে যে শুরু করতে হয়, এরকম না যে তারা সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাজ করে। তাদের কর্ম শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না, তারা বিকেল বেলাতেও তাদের বাড়ি বাড়ি ডুবডুবু ভিজিট করতে হয়, তাদের রবিবার দিনও তাদের ডুবডুবু ভিজিট করতে হয়, তাদেরকে ফোন একটা দিয়েছিল, ওই চাইনিজ মডেল নাকি জানি, এটাও 1 বছরের বেশি দিক থেকে নি। তাদের নিজের মোবাইল দিয়ে এসব ডিজিটাল কাজকর্ম, তারা আগে যেভাবে স্কুলে কাজকর্ম করতো, খাতা কলমে, এর থেকে 4 গুণ পরিশ্রমের কাজ এখন হয়ে গেছে। মানে ওরা বলছে যে আচ্ছা সামলানো থেকেও বেশি পরিশ্রমের কাজ হচ্ছে এইগুলা। ডিআরডব্লিউ নয় ক্যাজুয়াল ওয়ার্কারের স্বীকৃতি প্রদান করতে হবে এবং 2018 সনে
জুলাই মাসের 31 তারিখ অনিয়মিত কর্মচারীদের 10 বছরের যে নিয়মিতকরণ যে স্কিম ছিল, নমস্কার, সেই কে scheme বলছেন? তখন রাজ্য সরকার স্থগিত করে দেয়। নমস্কার, আমি আমবাসা থেকে বলছি বিজয় কৃষ্ণদেবনাথ। হ্যাঁ বলুন। আপনারা যে প্রোগ্রামটা করতেছেন অনিয়মিত কর্মচারী নিয়ে, তো ওই অনুষ্ঠানের মাধ্যমে আমি একজন অনিয়মিত কর্মচারী হিসাবে বলতে চাই যে বর্তমান যুগে, হ্যালো আপনার কথা প্রত্যেকে হ্যালো। শুনছেন। হ্যালো আপনার কথা প্রত্যেকে শুনছেন। ওই বর্তমান যুগে যে 7,000 টাকা বেতন আমাদের এই অনিয়মিত কর্মচারী কাম পদ্ধতি, আমাদের যে সন্তান প্রতিপালন করা সংসার জন্য খুবই কষ্টকর। তাই আপনার মাধ্যমে বার্তা দিতে চাই, মাননীয় গভর্নমেন্ট মন্ত্রী মহাশয় যারা আছেন, আমাদের মুখ্যমন্ত্রী, তারা যাতে আমাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এই বলে আমার আলোচনা সমাপ্ত। স্থগিত করে দেয়। আমরা দাবি করছি যে এই অনিয়মিত কর্মচারীদের স্থগিত নমস্কার, করার কে যাতে বলছেন? পুনরায় চালু করে। এরকম আমাদের আমাদের 6 দফা দাবি রয়েছে। আপনার সংগঠনের আমার নমস্কার, কে বলছেন? মঞ্চের যুগ্ম আহ্বায়ক আমি শ্রী রতন দেব। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো আমি শ্রী রতন দেবনাথ। আর কে কে উপস্থিত আছে এখানে? উপস্থিত আমাদের আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আগামী জুলাই মাসের 4 তারিখ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা 7 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করব। সেই উপলক্ষে রাজ্যের 8 জেলার জেলা শাসকের নিকট আমরা এখন ডেপুটেশন দিচ্ছি। এরই অঙ্গ হিসাবে আজকে উত্তর ত্রিপুরা জেলায় মাননীয় জেলা শাসকের নিকট আমরা ডেপুটেশন প্রদান করতে আসলাম এবং আজকে উত্তর জেলার যে জেলা শাসক রয়েছেন উনি ব্যস্ততার কারণে অন্য একটা কারণে নমস্কার, কে ব্যস্ততা বলছেন? রয়েছেন, তার জন্য আমরা এডিএমের কাছে আমাদের দাবি সনদ পেশ করেছি। কি আশ্বাস দিয়েছেন? উনি যে এডিএম স্যার আমাদেরকে আমাদের দাবির প্রতি সহানুভূতি দেখিয়েছেন এবং সমর্থন করেছেন। আমাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উনি পাঠিয়ে দেবেন বলেছেন আমাদেরকে। আপনার নাম কি? আমার নাম রতন দেবনাথ। যুগ্ম আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ থেকে আমরা আসছি আজকে খোয়াই ডিস্ট্রিক্ট অফিসে ডিএম অফিসে। আজকে আমরা পূর্ব নির্ধারিত অনুযায়ী আজকে 3টার সময় আমরা ডিএম সাহেবকে আমরা ডেপুটেশন দিব অনিয়মিত কর্মচারী 6 দফা দাবি নিয়ে। অনিয়মিত কর্মচারীদের 6 দফা দাবি নিয়ে প্রথম দাবি আমাদের সমস্ত অনিয়মিত কর্মচারীকে একযোগে নিয়মিত করতে হবে। তার সাপেক্ষে সমকাজের সময় বেতন, অনিয়মিত কর্মচারী যারা কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের এককালীন 10 লক্ষ টাকা এবং যারা এখনো আংশিক সময়ের জন্য কর্মচারী তাদেরকে পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী নিয়োগ করতে হবে। এরকম আমরা 6টা দাবি নিয়ে এসেছি। আজকে আমরা ডিএম সাহেবকে আমাদের যে দাবি সনদ তুলে দেব। ত্রিপুরার অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আজ খোয়াই জেলার ডিএম মহাশয়ের কাছে আমরা অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে আমাদের 6 দফা দাবি সনদ আজকে ডিএম স্যারের হাতে তুলে দিয়েছি এবং আমরা যে 6 দফা দাবি যে সকল অনিয়মিত কর্মচারী একযোগে নিয়মিত করতে হবে এবং তার সাপেক্ষে সমকাজের সমবেতন
এবং যারা অনিয়মিত কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেছেন তাদের এককালীন 10 লক্ষ টাকা, এবং বিগত যে একটা আইন ছিল যে 10 বছর হলে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হতো, সেই আইনটা যে পুনর্চালু করা, এইসব 6টা দাবি নিয়ে আমরা তো ডিএম মহাশয়ের কাছে নমস্কার, কে বলছেন? সাথে মিলিত হয়েছি এবং উনি আমাদের দাবির প্রতি নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, দেখুন, আসলে তাদের তো দাবিটা অন্যায় না, কারণ গত সরকারও টাইম টু টাইম কিছু কিছু রেগুলার করেছে। আমি 1978 সনে রেগুলার করেছি, তখন নিয়ম ছিল 3 বছর। এবং সরকারের আর্থিক অবস্থা টানাটানি হওয়ায় এটাকে 5 বছর করা হয়, তারপরে আবার 10 বছর করা হয়, এইভাবে কিন্তু করেছে। এই সরকার আসার আগে তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে এবং কর্মচারীদের সপ্তম পে কমিশন দেবে। এই যে তাদের প্রতিশ্রুতি, আমার মনে হয় সকল অনিয়মিত কর্মচারী, নিয়মিত কর্মচারী সকলে মিলে আমার মনে হয় হাইকোর্টে কেস করে হাইকোর্টের অন্তত তাদের মতামতটা আমরা জানতে পারি যে তারা কি বলে, এই দাবিটা কি অন্যায় নাকি। কারণ তাদের নির্বাচনের যে প্রতিশ্রুতি বই কাগজপত্র এগুলি সহ সাবমিট করে তারপরে এই কেসটা করা প্রয়োজন আমি মনে করি। কারণ এইভাবে আন্দোলন করে এই সরকার নিয়মিত করবে না, কারণ তাদের উদ্দেশ্য নেই। কারণ আপনার মুখ্যমন্ত্রীর সচিবালয়, ত্রিপুরা রাজ্যে রাজ্যপালের সচিবালয়ের পরে মুখ্যমন্ত্রীর সচিবালয়, এই সচিবালয়টাই ধ্বংস করেছে। আজকে আমি 4টা ডাল ভাত খাচ্ছি এই সচিবালয়ের কারণ এখানে আমি কাজ করে এসেছি। আমি অনেকদিন আপনার চ্যানেলে বলেছি যে গৌরী দেবনাথ একজন ছাড়া সবাই পেনশনে চলে গেছে, একজন লোক মুখ করে না। তারাও বিভিন্ন দপ্তরে কাজের লোক এনে এখানে কাজ করাচ্ছে, অন্য ডিপার্টমেন্ট এবার জুলাই যান। তো কাজেই তাদের মানসিকতাই স্বৈরাচারী ভাব। এরা সরকারের জাতও না, সরকারও না। এরারে আইনের আশ্রয় নিতে হবে একমাত্র এখন বাঁচতে গেলে। এটাই আমার বক্তব্য। নমস্কার। এবং উনি আমাদের দাবির প্রতি পূর্ণ সহানুভূতি জ্ঞাপন করেছেন এবং উনি বলেছেন আমাদের দাবি দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উনি পাঠাবেন এবং ওনার সঙ্গে সাক্ষাৎ করে আমরা খুবই আনন্দিত হয়েছে, খুব ভালো হয়েছে এবং উনি আমাদের কথা, আমাদের অভাব অভিযোগ মন দিয়ে শুনেছেন। আমরা চাই আমরা আগামী দিনে যে 4 তারিখ আমরা ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারির কাছে যে আমরা দাবি সনদ পেশ করব, তাই সেই সাপেক্ষে আমরা সারা ত্রিপুরাব্যাপী সমস্ত জেলার ডিএমদের কাছ থেকে আমাদের চিঠি দেওয়া বা ডেপুটেশনে মিলিত হওয়ার কাজ প্রায় শেষ। আমাদের শুধু একটা জেলাই রয়ে গেছে, সিপাহীজলা। আমরা আগামী কয়েকদিনের মধ্যে সিপাহীজলার ডিএমের সাথে আমরা মিলিত হব। তারপরে আমরা আমাদের দাবি নিয়ে চিফ সেক্রেটারির কাছে জুলাই মাসের 4 তারিখ আমরা সমস্ত নিয়মিত কর্মচারীদেরকে আহ্বান করব, যাতে এই সারা দিয়ে যাতে সবাই মিলে ওই দিন আমরা সেই দাবি 2007 থেকে 2018-21 জুলাই অব্দি অনিয়মিত কর্মচারীদের জন্য সমস্ত স্কিম তারা বাতিল করে দিল। কি বলল? গুণস্তার ফলের অভাব হয় না, আপনার ডাকাতের ফলের অভাব হয় না। রাবণ যখন সীতাহরণ করতে এসেছিল তখন সাধু ছেড়ে এসেছিল। ঠিক একইভাবে 31শে জুলাই 2018-তে বলা হলো আমরা এই সমস্ত স্কিম বাতিল করলাম, আমরা একটা স্বচ্ছ ব্যবস্থা আনবো, আমরা স্বচ্ছ ব্যবস্থা ফিরিয়ে আনবো, তাই আমরা সমস্ত স্কিম বাতিল করলাম। এই স্কিম বাতিল করার পরিণতি কি হলো? পার্মানেন্ট লেবারার এখানে যারা আছেন বন দপ্তরে কাজ করেন, বিভিন্ন আপনার এগ্রিকালচার দপ্তরে কাজ করেন, তারা জানেন ক্যাজুয়াল লেবারার 3 বছর,
3 বছর ক্যাজুয়াল লেবার থাকলে পার্মানেন্ট লেবারার, পার্মানেন্ট লেবার ক্যাজুয়াল লেবার মিলিয়ে 15 বছর থাকলে ফার্ম ওয়ার্কার। এটা 2018 আগে ছিল। এই স্কিমগুলো এমন আংশিক সময়ে 2012 সালে সরকার একটি স্কিম করেছিল, যারা 10 বছর ধরে পার্ট টাইম ওয়ার্কার আছে তাদেরকে ডিআরডব্লিউ করা হবে। অনেককে করেছে, অনেককে করেনি। আমরা পার্ট টাইম ওয়ার্কার নামে মামলা করেছি। যে স্কিম আছে, আমি পার্ট টাইম ওয়ার্কার 10 বছর হয়ে গেছে, আমাকে ডিআরডব্লিউ করা সরকারের নিয়ম, সরকার বসে আছে, করছে না, আদালত বলতে করতে হবে। সমস্ত কিছু বাতিল করে নমস্কার, কে বলছেন? আমরা নতুন স্বচ্ছ ব্যবস্থা আনবো। হ্যাঁ, হ্যালো, কথা বলুন। নমস্কার। যে যেমন রাজ্য সরকারের অধীনে যে বিভিন্ন দপ্তরে যে নিযুক্ত অস্থায়ী কর্মচারী যারা আছে, 31/3/2003 পরে প্রতিটা দপ্তরে কিন্তু অর্থ দপ্তরের অনুমোদনহীন বা অর্থ দপ্তরের অনুমোদন যাদের আছে, প্রতিটা ভ্যাকেন্ট পোস্টে কিন্তু তাদের নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, তো নিয়োগ করার পরে কিন্তু বিগত দিনেও এরকম একটা সার্কুলার ছিল যে 10 বছর 12 বছর 13 বছর কাজ করার পরে অটোমেটিকলি তাদেরকে নিয়মিত করানো হবে। অ্যাকচুয়ালি এখন এরকম একটা সমস্যা হয়েছে যে যারা 2018-তে যেটা শুনলাম আপনার খবরের মাধ্যমে একটা সার্কুলার জারি করেছিল যে 10 বছর 15 বছর কাজ করার পরে এটা হয়তো না, নতুন করে একটা সার্কুলার জারি করবে। তো এখনো তো যেহেতু করছে না, তো বিভিন্ন রাজ্যে এরকম যে আছে, যেমন আসাম গভর্নমেন্ট আছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করছে, অনেক স্টেটই আছে। তো ত্রিপুরা রাজ্য সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে যারা নিযুক্ত আছে অস্থায়ী কর্মী, তো তাদের নিয়মিতকরণ করতে অসুবিধা কোথায়? প্রতিটা পোস্টে তো অর্থ দপ্তরের অনুমোদন দেয়, ভ্যাকেন্ট পোস্টে তাদের নিয়োগ করছে। ঠিক আছে, অর্থ দপ্তরের অনুমোদন নাই, কিন্তু যখন কোন একটা সরকারি আধিকারিক তাদেরকে নিয়োগ করছে, ওই ভ্যাকেন্ট পোস্টের এগেইনস্টে অর্থ দপ্তরের ভ্যাকেন্ট সিস্টেম নিয়মে মানে তাদেরকে এঙ্গেজ করতে কাজে না, তো তাদের নিয়মিত করতে অসুবিধাটা কোথায়? এবং তাদেরকে সমকাজে বেতন পর্যন্ত দেন না, এবং বেতন তাদের 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর পর। তো এটা তো সিস্টেম না, না এটা তো খুব একটা অন্যরকম পরিস্থিতি ধারণ করতে আছে। কারণ তাদেরকে যদি কাজ করা যায়, তো ন্যায্য পয়সাটুকু কেন দেয় না? এটা বিগত দিনে কিন্তু দিচ্ছে না। আমরা চাই আপনার চ্যানেলের মাধ্যমে যে যারা অনিয়মিত কর্মচারী আছেন বা বিভিন্ন দপ্তর অর্থ দপ্তরের অনুমোদনহীন, তাদেরকে যাতে যতদিন অব্দি রেগুলার না করা হয় তাদেরকে সমকাজে বেতন দেওয়া। কারণ ওই লোকটা কিন্তু একটা রেগুলার কর্মী যতটুকু পরিশ্রম করে শ্রম দেয়, ওই অস্থায়ী কর্মীরাও কিন্তু সেম 10টা তো 5:30 অব্দি ডিউটি করে। তো তাদের সমকাজে বেতন দিতে বাধ্যকতা। এটা আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, বিভিন্ন দপ্তরেই আছে প্রচুর সংখ্যক এরকম অনিয়মিত অস্থায়ী কর্মচারী আছে, এখন তাদের বেতন দেওয়া হয় 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর পর। এখন বিভিন্ন দপ্তরে যারা অধিকর্ত তারা আছে, তাদেরকে বললো তারা কোনো সদ উত্তর দিতে পারছে না। তারা বলে যে অর্থ দপ্তর চিন্তা করবে। আমাদের বক্তব্য হয়েছে, অর্থ দপ্তর যদি চিন্তা করে তাহলে তাদের কাজে যখন নিযুক্ত দেওয়া হয়েছিল তখন আপনারা অর্থ দপ্তরের গাইডলাইন গুলো কেন ফলো করলেন না? আপনি একটা অসহায় নিরহ যারা কাজ করেছে অল্প টাকা পারিশ্রমিক দিয়ে একটা নিয়মিত কর্মচারীর মতো, তাদের যখন নিয়মিত কন্ট্রাক্টরের কথা, তারা বেতন পর্যন্ত দিতে পারছেন না। এই জিনিসটা রাজ্য সরকার দপ্তরের মন্ত্রী এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে মানবিক আমাদের আবেদন থাকবে, সমগ্র অস্থায়ী কর্মী যারা আছে তাদের যাতে একটা নিয়মিতকরণ করে এবং তাদের পরিবারগুলোর দিকে চিন্তা করে যাতে তাদের সমাজে সমবেতন আওতায় যাতে অন্তত পক্ষে এই জিনিসটা ব্যবস্থা করে। নমস্কার, এতটুকু বলতে চাই। নমস্কার, কে বলছেন? আপনি যে আজকে যে টিভি20 করে যে প্রোগ্রামটা করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই রাজ্যের অনিয়মিত কর্মচারী একটা এই বিষয় নিয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। বিগত সরকারের আমলে অনিয়মিত কর্মচারীদের 10 বছর পূর্ণ হলে নিয়মিত করা হতো। 2018 সালে 31শে জুলাই সেটা বন্ধ করে দেওয়া হলো। আমরা যখন বিগত যখন প্রথম 5 বছরে ছিল তখন অর্থমন্ত্রী ছিলেন মাননীয় জিষ্ণুদেব বর্মা। ওনার কাছে যখন আমরা বিধানসভাতে বিরোধী এমএলএরা যখন জানতে চাইলো যে অনিয়মিত কর্মচারীদের রেগুলাইজেশন কেন বন্ধ করা হলো, তখন উনি বললেন যে স্কুটিনি করে দেখা হচ্ছে বা ওদের কাগজপত্র ঠিক আছে নি সবগুলো যাচাই করে দেখা হচ্ছে, তারপর নিয়মিত করা হবে। ওনার 5টি বছর চলে গেল, উনি বর্তমানে এখন তেলেঙ্গানার
রাজ্যপাল আছেন। বর্তমান যে 5 বছরের মধ্যে 2.5 বছর চলে গেল, 2024-এর লাস্টের দিকে যে ক্যাবিনেট বসলো, মাননীয় কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বক্তব্যে আমাদের বর্তমান যে অর্থমন্ত্রী মাননীয় প্রণজিৎ সিংহ রায় উনি বলেছেন যে 1400 কতজন অনিয়মিত কর্মচারীদের রেগুলাইজেশন করা হবে। এই বক্তব্যের 1 বছর পেরিয়ে গেল, তখন পর্যন্ত 1400 যে অনিয়মিত কর্মচারী রেগুলাইজেশন করা হবে তাদের লিস্ট এবং তাদের কোন দপ্তরে কতজন এখন পর্যন্ত সেটা মেমোরেন্ডাম বের হলো না। আপনার মাধ্যমে আমরা সরকারকে বিনম্রভাবে অনুরোধ, যে সমস্ত অনিয়মিত কর্মচারী যে স্কিম ছিল সেটা পুনরায় চালু করা, নয়তোবা যারা আপনাদের মুখের বক্তব্য যে 1400 কতজনকে রেগুলার করা হবে বলেছিলেন, এই 1400 কতজনের লিস্ট প্রকাশ করা। কারণ রাজ্যের অনিয়মিত কর্মচারী 2018 সালে নিয়মিত করা হয়েছিল, বন্ধ করে রাখার ফলে আগামীকালকে যে মহাকরণ অভিযান সেটা বন্ধ করার ফলে, যদি বন্ধ করা না হতো তাহলে আগামীকালকে যে অভিযান সেটার প্রয়োজনই ছিল না। আমি আপনার টিভির মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে বিনম্রভাবে অনুরোধ, যাতে পুনরায় আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা চালু হোক। প্রত্যেক ক্যাবিনেট মিনিস্টারদের আমাদের বিনম্র অনুরোধ যে অনিয়মিত কর্মচারীদের প্রতি একটু দয়াবান হন। আজকে একজন নতুন মিনিস্টার শপথ গ্রহণ করেছেন, যদি মানুষের উপকারে যদি না আসে মন্ত্রী মিনিস্টারের কি হবে? মানুষের উপকার করতে হবে। যদিও নমস্কার, কে বলছেন? অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি গণভরা বাস্তবায়ন করে আসলে দেখেন, আজকে 7.5 বছর হয়ে গেল এই সরকারের এই রাষ্ট্রের প্রতিশ্রুতি নেয়। তারা 2017 সালে কিন্তু এই প্রাইজগুলো দিয়ে যাচ্ছিল, নিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ, জায়গা শ্রমিকদের নিয়মিতকরণ, বছরে 50,000 চাকরি দেওয়ার করার প্রতিশ্রুতি, আর মধ্য দিয়ে সপ্তম পে কমিশন কর্মচারীদের দেওয়ার। কিন্তু ত্রিপুরায় যে এই সরকার আসার পরে কোনটা বাস্তবায়ন করেছে, তাদের বড় বড় সামরিক সম্মিলনটা প্রায় এখন পর্যন্ত করেনি। তার মধ্যে কিছু টুকিটাকি কাজ সরকারি চাকরি দিয়ে যাচ্ছে, এসব বিষয়টাকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। বেকাররা কর্মসংস্থানের মধ্যে হলো, কিন্তু তারা যে প্রতিশ্রুতি গুলা এখনো বাস্তবায়ন করতে পারেনি। কারণ সর্বক্ষেত্রে রেগা 43 টাকার করার কথা ছিল, কিন্তু রেগারও কিছু রাজ্যের থেকে আস্তে আস্তে এটা কমে যাচ্ছে এবং আগামী দিন মনে হয় সেটা থাকবেও না। কারণ তাদের এক গোড়ায় সব কমে থাকে। কারণ সর্বক্ষেত্রে সরকার আইন বলুন, প্রশাসন বলুন, সর্বক্ষেত্রে কিন্তু আমরা চাই সরকারের এই প্রতিনিধিগুলা আগামী দিন যাতে 75 বাস্তবায়ন করে। কারণ আপনাদের প্রতিশ্রুতি এটা মানুষের কোনো কথা না, জনগণের কোনো কথা না, এটা আপনারা ইস্তাহারের মাধ্যমে প্রকাশ করেছিলেন। পাশাপাশি সমাধান করবেন, অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করবেন, সমূহ আরো বেতনের কথাও বলেছিলেন। কিন্তু আসলে আপনারা এখন তারা ঘুরে যাচ্ছেন। আমরা দেখলাম বন্যার মধ্যে গিয়ে তাদের সাথে জন্মাতে বসছেন, কিন্তু আসলে ভোটের রাজনীতি করলেন। ত্রিপুরা রাজ্যে বেকার যুবকদের জন্য, কর্মচারীদের জন্য, সাধারণ মানুষের জন্য কোনোটাই করছেন না। কারণ আপনারা জন্য করে যাচ্ছেন। আগামী দিনে সেটা কিন্তু করলে, কারণ মানুষ যত ঢুকে দাঁড়াবে সেটা কিন্তু আসলে মানুষের উপরে কোনো কথা নাই। কারণ মানুষের শক্তি হলো মেন শক্তি। আগামী দিন আমরা আশা করব আপনারা প্রতিশ্রুতি পালন করুন এবং ত্রিপুরা রাজ্যের আইন প্রশাসন ক্ষমতা দিন এবং ত্রিপুরা রাজ্যের সন্ত্রাস অবিলম্বে বন্ধ করা হোক, বিরোধীর উপর আক্রমণ অবিলম্বে বন্ধ করা হোক। প্রতিনিয়ত এই আক্রমণটি করে যাচ্ছে, আগামী দিন যাতে সেই আক্রমণ না করতে পারে, গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ত্রিপুরা রাজ্যে মানুষ ভোট করতে পারে, রাজনীতি করবে। আজকে এই দল থাকবে, কালকে সেই দল থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ এই রাজ্যের সরকার যেভাবে চালাচ্ছে, কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ কথা বলতে পারছে না, আর মানুষের কর্মসংস্থান নেই।
ইনকাম সোর্স কমে গেল, দ্রব্যমূল্য প্রতিনিয়ত ভাবে বাড়ছে, সেটা আসলে আর কি বলবো, আমরা আশা করি, কারণ কথা বলতে গেলে অনেক কথা আছে সরকারের সম্বন্ধে। আমরা ত্রিপুরার মাধ্যমে বলতে চাই সরকারের কাছে, আপনাদের বড় বড় অ্যাডভার্টাইজ না দিয়ে আগামী দিন বেকার কর্মসংস্থানের জন্য মানুষের, সাধারণ মানুষের জন্য যাতে কাজ করতে পারেন সেটার দিকে আমরা নজর রাখবো। তাহলে আগামী দিন আমরা আবার সেই সমালোচনা করবে। আমরা তো করবো, সাধারণ মানুষ যারা বিরোধী রয়েছে তারাও কিন্তু সমালোচনা করবে, কারণ আমরা আবারও বলবো ত্রিপুরার মাধ্যমে আইন প্রশাসনের কাছে আপনারা ক্ষমতা দিন। আপনারা এইভাবে মানে আইন প্রশাসনকে ত্রিপুরা যেভাবে আইন প্রশাসন চলবে সাধারণ মানুষের খুব অসুবিধা পড়ে যাবে, কারণ সাধারণ মানুষ যে বলতে সুদীপ ভাই বর্মনের এমন পুষ্টি যে জায়গার আগরতলা রাজধানীর মাধ্যমে ভাঙচুর করে দিল, সে ত্রিপুরার যে কতটুকু আইন প্রশাসন রয়েছে সেটা ত্রিপুরার মানুষ এখানে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এখানে দপ্তর থেকে আমরা গত 4 তারিখ আমরা স্টুডেন্ট হেলথরুমে একটি সভায় আমরা আহ্বান। হ্যালো হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আজকে নিষেধ হচ্ছে অনিয়মিতকরণ হয়েছে, নিয়মিতকরণ। এখন ত্রিপুরা রাজ্যে অনিয়মিতকরণ খালি কত হবে? আহ্বানে আমরা জড়ো হয়েছিলাম অনিয়মিত কর্মচারী মঞ্চে, যাতে আমরা রাজ্যের বঞ্চিত অনিয়মিত কর্মচারীরা আমরা দীর্ঘদিন ধরে বছরের পর বছর আমরা বঞ্চিত হয়ে আসছি। আমাদের হয়ে কথা বলা কেউ নেই এই রাজ্যে। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা কিছু সংখ্যক লোক জড়ো হয়ে আমরা আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনে আমরা সরকারের কোনো সরকার থেকে আমরা আমাদের যে দাবি আদায় করতে আমরা পারিনি। ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমরা বিভিন্ন সংগঠনের নামে, কেউ সংঘের নামে, কেউ বিএমএস নামে, কেউ বা নিজস্ব একটা শাখা সংগঠন করে আমরা এই আন্দোলনে আমরা জড়ো হয়েছিলাম, কিন্তু আমাদের সেই আন্দোলনে সরকার সাড়া দেয়নি। আমরা দেখেছি আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সংগঠন রয়েছে, এখন দেখবেন, কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য তারা কথা বলে না। তাদের কাছে আমরা যখন দাবি দেওয়া নিয়ে যাই তারা জাম যাচ্ছি এই বলে আমাদেরকে দাবিয়ে রাখে, কিন্তু প্রকৃত যে কাজটা আমরা বছরের পর বছর আমরা বঞ্চিত হয়েছি, দূষিত হয়ে আসছি, আমাদের জন্য কথা বলার কেউ থাকে না। আজকে এমন এক অবস্থা হয়েছে, আমাদের যে বঞ্চনার কথা শোনার জন্য সরকারি আধিকারিকের দরজা বন্ধ হয়ে গেছে। আমরা এমনকি বিভিন্ন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বহুবার আমরা এই আবেদন এবং সাক্ষাৎ করার জন্য আমরা বেশ কয়েকবার আজকে 2 বছরের মধ্যে আমরা 6-7 বার আমরা আবেদন করেছি। এখানে আমরা হয়েছি, জড়ো হয়েছি, যার আহ্বানে জড়ো হয়েছি সেই স্যার এবং স্যারের সহযোগী আছে, শুভবুদ্ধি সম্পূর্ণ লোকরা এখানে আছে। শুধু স্যার একা নয়, স্যারের পাশে অনেকে রয়েছে। আপনারা সেই কর্মসূচিতে আপনাদের এখানে সামিল করার জন্য আমরা কিছু সংখ্যক লোক পেয়েছিলাম। সেই আস্তে 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 আমরা অগ্রসর হয়েছি। 2017 সালে বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদেরকে অভয় দিয়েছিলেন, অন্ধকার করা হয়েছিল, সেই রকম বন্দোবস্ত করা হয়েছিল। কেন আমরা কথাটা বলছি? কারণ 2006-7 সনে একটা স্কিম ছিল, 10 বছর নিয়মিতকরণ করা হবে। অনেককে করা হয়েছে, অনেককেই করা হয়নি, কিন্তু স্কিমের ভিত্তিতে আদালতে যাওয়ার সুযোগ ছিল। আদালতে গিয়ে বলা যেত রাজ্য সরকারের নিয়ম নীতি অনুযায়ী আমি নিয়মিত হওয়ার যোগ্য, ককে করা হয়েছে, খকে করা হয়নি, গকে করা হয়েছে, ঘকে করা হয়নি। তখন আদালত বলতো সরকার তুমি নিয়ম নীতি পালন করো, স্কিম অনুযায়ী তাদের রেগুলার করো। আর 2018 জুলাই কি হলো, এই সমস্ত স্কিমগুলো বাতিল করে অনিয়মিত কর্মচারীদের পায়ের তলার মাটিটা কেড়ে নেওয়া হলো। এটা তো ভয়ঙ্কর সর্বনাশ করা হয়েছে। প্রতিশ্রুতি ভঙ্গের এরকম নজির খুব কম আছে। এটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, এবং এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় অনিয়মিত কর্মচারীরা গত 5-7 বছর ধরে ভুগেছেন। তারা এখন সিদ্ধান্ত নিয়েছেন আর ঘরে বসে নীরবে কান্না নয়, রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে হক আদায়ের জন্য লড়াই করে, আন্দোলন করে, দাবি জানিয়ে আর দাবি আদায় করতে। কোনো বিশ্বাস করবো না। 40,000 অনিয়মিত কর্মচারী, তাদের 10 জন
মানে 4 লক্ষ কত লক্ষ লোক হচ্ছে, তাদের পাড়াপড়শি এতগুলো লোকের যদি অভিশাপ কারোর উপর পড়ে, তা সেই অভিশাপ থেকে তো দাঁড়িয়ে উঠতে পারবে না। কেন বিশ্বাস করি না? আমরা বিশ্বাস করি যদি আমরা আন্দোলন সঠিকভাবে করতে পারি, সমস্ত নিয়মিত কর্মচারী যুক্ত হয়, সাধারণ মানুষ যুক্ত হয়, দাবি আদায় করা যায়, আন্দোলন অসম্ভবকে হ্যালো লাইভে আছেন, কথা বলুন। হ্যালো লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ দাদা, প্রথমত আপনাদের টিভি ইউটিউব চ্যানেলের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা যে আমাদের অভিযোগ কমিটিদের নিয়ে কথাবার্তা বলছেন। দাদা লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে। আমি একজন স্বাস্থ্য দপ্তরের অনুমিত কর্মচারী, অমরপুর বাড়ি। প্রথমত বলবো যে আমাদের একটা রুল ছিল বিগত দিনে, 10 বছর হলে অনুমিত পদে অথবা একটা রেগুলেশন, একটা সিস্টেম ছিল। তো বর্তমান সরকার আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল 2018 ইলেকশনের আগে, যে সরকার ক্ষমতায় আছে আমাদেরকে 6 মাসের মধ্যে নিয়মিতকরণ করা হবে। তো দেখা গেল 28 সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের যে নোটিফিকেশন হোল করা হয়েছে 6 মাসের মধ্যে হোল করেছে, রেগুলেশন দূরের আমরা এটা হোল করে রেখেছি। তো আমরা ভেবেছি না আমাদেরকে ভালো একটা কিছু করবে, আমরা একটা আশা হলো দেখেছিলাম সরকার পরিবর্তনটা আমাদেরকে ভালো একটা কিছু করবে। কিন্তু এখন পর্যন্ত 6-7 বছর সরকার আমাদের ব্যাপার নিয়ে কোন ধরনের হেলদোল নেই। আমরা অনিয়মিত হয়ে গেছি। দেখা গেছে কি বিভিন্ন দপ্তরে অনেকে কর্মরত অবস্থায় মারা গেছেন, কিছু এখানে খালি হাতে চলে গেছেন। হয়তো এর মধ্যে কিছু সংখ্যক কর্মচারী আছে আমাদের মধ্যে, এর মধ্যে রিটায়ারমেন্টে চলে যাবে। তো সারা জীবন যে আমরা শ্রম দিয়েছি, সরকারের মানুষের পরিষেবা দিয়েছি, সারা কিচ্ছুই পাইনি। হয়তো আপনারা অবগত আছেন আজকে যে লাইভটা চলছে, আপনারা যে লাইভ অনুষ্ঠানটা করছেন, কালকে আমরা 6 জেলা দাম নিয়ে আমরা অভিযান করবো। তার আগে আমরা বিভিন্ন জেলায়, ত্রিপুরা 8টি জেলায় আমরা ডেপুটেশন প্রদান করেছি প্রত্যেক ডিএম স্যারের কাছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে। ছাত্ররাই মোটামুটি একটা ভালো আমাদের সাড়া দিয়েছেন, ছাত্ররাও। নিয়ে যাবেন বলেছেন। তো তাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে কালকে আমরা হয়তো আগরতলাতে সারা ত্রিপুরা জনমিত কর্মচারীরা একটা জনশ্রুতে নিয়ে অসম্ভবকে সম্ভব করে, যা আপাতত মনে হচ্ছে অসম্ভব, সেই তাকে সম্ভব করার শক্তি একমাত্র আন্দোলন আছে। তার জন্যই আমরা এই অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করেছি। এটা সবার, সমস্ত অনিয়মিত কর্মচারীদের সংগঠন, যৌথ মঞ্চ, সবাইকে আহ্বান করেছি। আমাদের আহ্বানে সবাই সাড়া দিচ্ছে। আমরা আশা করি একটা সুফল আমরা আদায় করতে পারবো। তো সরকার আদালতের রায় শেষ অব্দি সরকারের কার্যকর করতে, যেখানে আদালতের সুস্পষ্ট থাকে সেটা কার্যকর করতে সরকার বাধ্য। একটা কথা আছে না, গাধা জল খায়, জল ঘোলা করে খায়। অনেক সময় বিভিন্ন ভাবে প্রলম্বিত করা হয়, কিন্তু আলটিমেটলি। হ্যালো, কথা বলুন। হ্যাঁ নমস্কার দাদা। দেখুন, একটা কথা বলতাম আগে আপনার মাধ্যমে প্রচারটা যাতে এই যে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই বলতে ভারতবর্ষ উন্নতি করবো, ভারতবর্ষের এই ডেভেলপ করবো, সেই করবো, রাজ্যের উন্নতি করবো। ভারতবর্ষে বিজেপি হওয়ার পরে যেইভাবে জাতিগত আপনার একটা সমস্যা দেখা দিচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বোধ খবর রাখেন।
সবকিছু দেখেন, এই যে বিজেপি ওজানে সিপিএম ওজানে কিছুদিন আগে বাবা সাহেবের মধ্যপ্রদেশে বাবা সাহেবের মূর্তি স্থাপন করার লেগে রওনা হাইকোর্টে, 1। 2 নম্বর, আদিবাসী দলিত এসসিদের যে বাড়ি ঘর চুরমার করে জায়গা জমি জায়গা লুটপাট করে এই সরকারের মাধ্যমে। দেখেন কদিন আগে পরশুদিন মতো আপনার সাথে কথা বলছিলাম, কর্ণাটকে তপশিলি জাতের লোক রান্নাবাড়ি করে দিকে মিড ডে মিলে 99 জন স্টুডেন্ট হয়ে গেছে, স্কুলটাকে বন্ধ করে দিতে। তারপরে দেখেন আর একটা খবর হয়েছে, অন্ধ্রপ্রদেশের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় টেকনোলজি কলেজের একজন অধ্যাপক, ওনাকে প্রিন্সিপাল চেয়ার নিয়ে গেছে মাটিতে দিছে ক্লাস করার লেগে, মাটিতে বইয়ে ক্লাস করতে হইব। ভারতবর্ষে কি শুরু করছে বিজেপি গভর্নমেন্ট, সিপিএম, এরা সংঘবদ্ধ ভাবে তৈরি করে বইতেছে। নাহলে সিপিএম, আমি যেমন আপনার লোকের শেয়ার করি, সিপিএম খবর রাখে, কংগ্রেস খবর রাখে, তারা ভোট চায় তপশিলীর কাছে, এসসির কাছে, মুসলিমের কাছে, প্রত্যেকের ভোট চায়, ভোট চায় তারা দেশ চালাইব, দেশের উন্নতি করবো। তাহলে এই বিজেপি কংগ্রেস, আমি ধরলাম বিজেপি আপনার উপরে অত্যাচার করতেছে, এসসি এসটি ওবিসির উপরে, মাইনরিটির উপরে অত্যাচার করতে। সিপিএম কংগ্রেস তো প্রতিবাদ করতে পারে, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি প্রতিবাদ করতে পারে যে এই যখন কি লেগে আমরা ভারতবর্ষে করতে যে দেশের ডেভেলপ করতে। হয়তো এই সময়ের মধ্যে বিষয়গুলো নিয়ে জোর আলোচনা হবে। আগামীকাল কর্মসূচি কেমন হবে সেটা আগামীকালে স্পষ্ট হবে। তবে অনিয়মিত কর্মচারীরা তো ঐক্যবদ্ধ হয়েছে, এটা কিন্তু প্রমাণ। সেদিক থেকে সরকারের কি উদ্যোগ, সরকারের কি সিদ্ধান্ত, সেটা সময় জানা যাবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।